আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। রাজনৈতিক দলগুলো নয়, খোদ সরকারই চায় না ডিসেম্বরে নির্বাচন হোক, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সরকার নির্বাচনের আয়োজন না করলে জনগণ ডিসেম্বরে নির্বাচন আদায় করবে। দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানই হাল ধরেছিলেন বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র উত্তরণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন দ্রুত নির্বাচন। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে খামারবাড়ির টিএনটি মাঠের সামনে বস্ত্র বিতরণ শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি অপেক্ষায় রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। এদিকে রাজধানীর গুলশানে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে ডক্টর মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধ করেছেন সম্মুখ সমরে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, সরকার দেশের মানুষের চোখের ভাষা বুঝে অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নানা আয়োজনে পালিত হল সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন তিনি। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়েই গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ২৬ তারিখ কিন্তু তিনি নিজের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছে এবং সকলেই জানে যে এই পর্যন্ত কোনো রাজনীতিবিদের সাথে ওনার দেখা হয়নি, কথা হয় নাই, কারো পরামর্শও করেনি। তাইলে তিনি কি পরিমাণ সাহসী। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেনা প্রধান ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলার কথা, অর্থাৎ শুধু কথার ফুলঝুরি নয়, মানুষের পাশে থেকে কাজ করতে হবে রাজনীতিবিদদের। ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন জিয়া। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। দেশে যেভাবে তিনি কাজ শুরু করেছিলেন, সকলকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব, জনতার নেতা জিয়া। জনতার নেতা জিয়া
দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। গত ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ জিয়া। খান আলামিন, RTV, ঢাকা। নির্বাচিত সরকার না আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি। নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কঠিন সময়ে একজন ভালো বন্ধু পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। এছাড়া জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত ৬টি সমঝোতা স্মারকসই হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিকে সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়। এই সময় তিনি বলেন, তরুণ প্রজন্মই বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্মরাই বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে, তাই 3-0 মেথড কাজে লাগাতে তরুণদের আহ্বান জানাচ্ছি। শুক্রবার টোকিওর জেট্রো সদর দপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা জাপানি কোম্পানিগুলোর সহায়তা চেয়ে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানায়, ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। জাপানি প্রবাসীদের উন্নয়নে প্রধান উপদেষ্টার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। বিপুল দেব রায়, RTV, ঢাকা। গভীর নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে দেশের উপকূলীয় জেলাগুলো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সারা দেশে আরও 2 দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নদ নদীর পানি বাড়ায় দেশের 6 জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিস। টানা 2 দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন না হওয়ায় হাঁটু পানিতে ডুবে আছে নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকা। পানি জমে থাকায় স্বাভাবিক চলাফেরা করতে পারছে না মানুষ। বাসাবাড়ি ছাড়াও পানি ঢুকে গেছে দোকানপাটে। মার্কেটে বেচাকেনা অবস্থা পানি কাটার জন্য গাড়ি চলতে হতেছে না। এই জলাবদ্ধতা কিভাবে আসলে দূর করা যায়, ওইটার একটা ব্যবস্থা করা। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী, বরিশাল, ভোলা সহ উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে নৌযান চলাচল। নৌযান চলাচল বন্ধ থাকায় হাতিয়ার, নলচিরা, চেয়ারম্যান ঘাট এলাকার 2 শতাধিক শিক্ষার্থীর অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। পানিবন্দী হয়ে পড়া হাজারো মানুষ আছেন চরম দুর্ভোগে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। নিম্নচাপের প্রভাবে সিলেট অঞ্চল জুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট বিভাগে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে কক্সবাজারে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে।
এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ কোটা থেকে পরিচালক হিসেবে মনোনয়ন পাওয়ার পর জরুরি বোর্ড সভায় যোগ দেন তিনি। এরপর পরিচালকদের ভোটে সভাপতি পদে আগামী ৩ মাসের জন্য নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে তার মেধাকে কাজে লাগানোর কথা জানান বুলবুল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ সরিয়ে দেওয়ার পর সব নাটকীয়তার অবসান ঘটানোর চেষ্টায় ছিল বিসিবি। শুক্রবার আমিনুল ইসলাম বুলবুল এনএসসির কোঠায় পরিচালক পদে মনোনয়ন পাওয়ার পর জরুরি বোর্ড সভায় তার উপস্থিতি নিশ্চিত হয়। দেশের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনো অধিনায়ক এবার বসলেন সভাপতির চেয়ারে। তাকে বরণ করতে বিসিবিতে ছিল উৎসুক আগন্তুকদের স্লোগান। প্রথম বোর্ড সভায় সভাপতির পদ নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমে জানালেন নেপথ্যের খবর। এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন? আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানীয় স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। যে বোর্ডের সমালোচনা এক যুগের বেশি সময় ধরে করছেন বুলবুল, সেই বোর্ডই তাকে নির্বাচিত করেছে। যাদের পাশে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করলেন, তাদের কার্যক্রমের সমালোচনায় মুখর ছিলেন তিনি। এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা আজ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি। এদিকে সহ সভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহাকে নির্বাচিত করে বোর্ড ডিরেক্টররা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। 3 জাতি প্রীতি টুর্নামেন্টে কাল মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের কিং আবদুল্লাহ দ্বিতীয় স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে 3 জুন লড়বে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। আগামী মাসে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের প্রস্তুত করতে চায় আফইদা মারিয়ারা। তাই ম্যাচের প্রস্তুতিতেও ঘাটতি রাখেনি বাংলার মেয়েরা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। কোচ আমাদেরকে ওইভাবে প্র্যাকটিস করাচ্ছে, যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা ওইভাবে করার চেষ্টা করতেছি। এখন সিনিয়র জুনিয়র মিডিয়াটা সমন্বয়ে একটা টিম ভালো আছে, একটা শক্ত টিম আমাদের, তো আলহামদুলিল্লাহ ভালো। মৌলভীবাজারের 3টি পয়েন্ট দিয়ে আজও 29 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। সকালে জেলার জুড়ি এবং কমলগঞ্জ উপজেলার 3টি সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজিবি জানায় নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সীমান্ত দিয়ে নারী, পুরুষ এবং শিশু সহ 29 জনকে পুশ ইন করে BSF। তাদের দেশের সীমান্তের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় BUP ক্যাম্পে নিয়ে যায় বিজিবির 52 ব্যাটালিয়ন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়েছিলেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ইউপি সদস্যদের বাড়ি থেকে 68 বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ স্থানীয় 4 ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। যশোরের শার্শা থানায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে 2টি 9mm বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন সহ 2 জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
কোরবানির জন্য যশোরে চমক নিয়ে এসেছে মরুর জাহাজ খ্যাত 7টি উট। এর প্রতিটির দাম হাঁকানো হয়েছে 30 থেকে 35 লাখ টাকা, যার মধ্যে একটি বিক্রিও হয়ে গেছে। প্রতিদিন মানুষ উটগুলো দেখতে ভিড় করছেন সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নাসিরের খামারে। যশোর থেকে BM ফারুকের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। নাসিরউদ্দিন প্রায় 1 বছর আগে সৌদি আরব থেকে 7টি উট আমদানি করে যশোরের পুটখালীতে নিজের খামারে লালন পালন করছেন। আগে থেকে তার বাণিজ্যিক গরুর খামার রয়েছে। শখ করে তিনি উটগুলো আমদানি করেছিলেন। বর্তমানে প্রতিটির উচ্চতা 12 থেকে 15 ফুট। সেগুলো এখন কোরবানির জন্য পুরো প্রস্তুত। খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারাও আসছেন। প্রতিটি উটের মূল্য তিনি নির্ধারণ করেছেন 30 থেকে 35 লাখ টাকা। নাভারন উল্লাসির থেকে আমরা আইছি উট দেখতে। উট দেখে অনেক ভালো লাগলো। বিভিন্ন জায়গাতে মেয়ে ছেলেপিলে আসছে উট দেখার জন্য। উটগুলোকে ভুট্টা, ঘাস আর ছোলা খাওয়ানো হয় নিয়মিত। বিশেষ তালিকা মেনেই উটগুলোকে প্রতিদিন খাবার খাওয়ানো হয়। 3 বার করে পানি দিতে হয় আর খাদ্য দিতে হয় ভুট্টা, গম, ছোলা, সয়াবিনের খোল, সরষের খোল, পাতা আছে আমের পাতা, বটের পাতা, নিমের পাতা, বাবলার পাতা। এই কিছু উট ক্রয় করা হয়েছে আমাদের পুটখালী ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মে। উটগুলো 1.5 বছর যাবৎ লালন পালন করা হচ্ছে। 12 মন, 17 মন, 18 মন এরকম ওজন আছে। উট এদেশের প্রাণী না হওয়ায় বিশেষ যত্নের ব্যবস্থা নিতে হয়। এগুলো সুস্থতায় ভেটেরিনারি সার্জনরা দেখভাল ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আমাদের যে সমস্ত ভেটেরিনারি সার্জন আছেন তারা সবকিছু সমস্ত প্রাণীরই চিকিৎসা করতে সক্ষম। নাদিরা সুলতানা, RTV। রাশিয়ার সেনাবাহিনীর হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন বলে জানায় রাশিয়া। এই হামলায় রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দোনেস্ক এবং খার্কিভ অঞ্চলের 3টি গ্রাম দখলের দাবি করেছে। এ সময় রুশ বাহিনী 90টি ড্রোন ছুড়েছে এবং 5টি ফ্রন্ট লাইন ইউক্রেনীয় অঞ্চলে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং কামান হামলা চালানো হয়। এদিকে আগামী সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন এখনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রাশিয়া। অন্যদিকে আলোচনায় বসার আগে মস্কোকে শান্তি চুক্তি নিয়ে তাদের শর্তাবলী পাঠানোর দাবি জানিয়েছে কিয়েভ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর চলা নিয়মিত অভিযানে 4 সেনাসহ অন্তত 16 জন নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ডন। নিহতদের মধ্যে ভারতীয় পক্সি গোষ্ঠীর 12 সন্ত্রাসী রয়েছে। জানা যায় বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং চিত্রাল জেলায় পৃথক অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। অভিযানে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় এই প্রাণহানির ঘটনাগুলো ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীদের তৎপরতা অনেক বেড়েছে। দক্ষিণ কোরিয়ায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 4 আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বলে সামরিক বাহিনীর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম AP। জানা যায় দক্ষিণ কোরিয়ার পোহাং শহরের নৌঘাঁটি থেকে একটি পেট্রোল বিমান আকাশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। তবে এর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানায় দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 200। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে পশ্চিম তীরে নতুন 22টি ইহুদি বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। গাজা যুদ্ধে এ পর্যন্ত 221 জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে গাজা উপত্যকার পরিস্থিতি নিষ্পত্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন প্রস্তাবে 60 দিনের জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উঠে এসেছে। প্রস্তাবে প্রথম সপ্তাহে 2টি পর্যায়ে 10 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাবো। রাজনৈতিক দলগুলো নয়, খোদ সরকারই চায় না ডিসেম্বরে নির্বাচন। ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে কিনা শঙ্কা বিএনপির। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হল শহীদ জিয়ার 44তম শাহাদাত বার্ষিকী। বেঁচে থাকলে অনেক দূর এগিয়ে যেত দেশ, বললেন সহযোদ্ধারা।
নতুন বাংলাদেশ গড়তে জাপানের সর্বাত্মক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, কোম্পানিগুলোকে বিনিয়োগ করার আহ্বান। অস্বাভাবিক জোয়ারে দেশের উপকূলীয় এলাকা প্লাবিত, রাজধানী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, সারা দেশে বৃষ্টি থাকবে আরও 2 দিন। এবং বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড সভায় সিদ্ধান্ত। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।